তোমাদের সবাইকে আবার গল্পের বই চ্যানেলে স্বাগত। আগের পর্বে তোমরা শুনেছ কিভাবে রাজা বিক্রমাদিত্য রাজা হলেন আর কিভাবে তার বেতালের সাথে সাক্ষাৎ হলো, আর তারপর বেতাল রাজা বিক্রমকে কি গল্প শোনালো। এই ভিডিওটা সেই গল্পটিকে নিয়ে। এখানে তোমরা নানান ধরনের গল্পের অনুভূতি নিতে পারবে, যেমন ভূতের গল্প, রাজা রানীর গল্প, পৌরাণিক গল্প, রহস্য, রোমাঞ্চকর ডিটেকটিভ গল্প। তো আজকের গল্প সংগৃহীত বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসনের দ্বিতীয় পর্ব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও বাকি পর্বের আপডেট পেতে। তো আর বেশি দেরি না করে আজকের গল্প শুরু করছি। আজকের গল্পের নাম মধুমালতী ও 3 ব্রাহ্মণ কুমার। অনেক দিন আগের কথা, যমুনা নদীর তীরে একটা সমৃদ্ধ গ্রাম ছিল। গ্রামের নাম জয়স্থল। সেই গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ, তার নাম কেশব শর্মা। ওই ব্রাহ্মণের এক ছেলে ও মধুমালতী নামে এক পরম রূপসী মেয়ে ছিল। মধুমালতীর যখন বিয়ের বয়স হয় তখন কেশব শর্মা ও তার ছেলে ভালো পাত্রের খোঁজ খবর করতে লাগলেন। দূরে এক গ্রামে কেশব শর্মার এক ঘর যজমান ছিল। সেই যজমানের ছেলের বিয়ে উপলক্ষে একদিন কেশব শর্মাকে সেই গ্রামে যেতে হলো। সেই সময় কেশব শর্মার ছেলে পড়াশোনার জন্য গুরুর বাড়িতে ছিল, কাজেই বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউই ছিল না। মধুমালতী আর তার মা বাড়িতে মেয়ে মা মিলে সারাদিন ঘর কন্যার কাজ নিয়ে থাকে, গল্পগাছা করে। এমনি সময় একদিন বাড়িতে এক অতিথি এলো। ভিন গাঁয়ের এক যুবক, ব্রাহ্মণের ছেলে, তার নাম ত্রিবিক্রম। ছেলেটি দেখতে শুনতে ভালো, নম্র স্বভাব। তার সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায়। কথায় কথায় যুবকের বংশ পরিচয় জেনে নিলেন কেশবের স্ত্রী। ভালো বংশের ছেলে ত্রিবিক্রম, বয়সও খুব বেশি নয়। ব্রাহ্মণীর খুব পছন্দ হলো ছেলেটিকে। সব দিক থেকে এমন নিখুঁত পাত্র কমই মেলে। ব্রাহ্মণী মনে মনে চিন্তা করলেন, এই ছেলের সঙ্গে মধুমালতীর বিয়ে হলে বেশ হয়, মেয়ের কোনো দুঃখ থাকবে না। তিনি কথাটা আর চেপে রাখলেন না। সুযোগ বুঝে ত্রিবিক্রমকে বললেন, বাবা, তোমাকে একটা কথা বলি। আমার মেয়ে মধুমালতীকে তো দেখেছ, তাকে যদি তোমার পছন্দ হয় তাহলে আমার ইচ্ছা তোমার সঙ্গে তার বিয়ে দেব। মধুমালতীর রূপ দেখে মুগ্ধ হয়েছিল ত্রিবিক্রম। কেশবের ব্রাহ্মণীর এই প্রস্তাবে সে আনন্দের সঙ্গেই সম্মতি জানালো। দেখাশোনার কাজটা ভালোই সারতে পেরে ব্রাহ্মণীর মনে আনন্দ ধরে না। কেশব কবে বাড়ি ফিরবেন সেই আশায় পথ চেয়ে রইলেন তিনি। ত্রিবিক্রম এই বাড়িতেই রয়েছে, কেশব ফিরলেই বাকি সব ব্যবস্থা হবে। কিছুদিন পরে প্রথমে কেশব ও পরে কেশবের ছেলেও বাড়ি ফিরলেন। তারা বাবা ছেলে কেউই একা ফেরেনি। মধুমালতীর সঙ্গে বিয়ে দেবেন বলে দুইজনেই একজন করে পছন্দ করা পাত্র সঙ্গে করে এনেছেন। কেশব যাকে এনেছেন তার নাম বামন, আর কেশবের ছেলে এনেছেন মধুসূদন নামের একজনকে। কেশব যাকে এনেছেন তার নাম বামন, আর কেশবের ছেলে এনেছেন মধুসূদন নামের আরেকজনকে। এক মেয়ের বিয়ের জন্য বাড়িতে এখন 3 পাত্র উপস্থিত। 3 পাত্রকেই পছন্দ করেছেন মেয়ের পক্ষের 3 জন। রূপে, গুণে, বংশমর্যাদায়, বিদ্যায়, বুদ্ধিতে 3 পাত্রই সমান। কারোর বাড়ির অবস্থা কারোর চেয়ে খাটো নয়। মেয়ের পাত্র খুঁজে এতদিন হয়রান হচ্ছিল কেশব। এখন সমস্যায় পড়লেন পাত্র বাছাই নিয়ে। কোন পাত্রকে বাদ দিয়ে কাকে রাখবেন এই চিন্তায় তার রাতের ঘুম মাটি হলো। 3 পাত্রই সম্বন্ধ পাকা করার অপেক্ষায় দিন গুনছে, খাচ্ছে, দাচ্ছে, আরাম করছে। এমনি পরিস্থিতিতে ঘটল এক অঘটন। সেদিন বাড়ির বাগানে আনমনে ঘুরোঘুরি করছেন কেশব, মাথায় চিন্তার পাহাড়। মেয়েটার কপালে কি আছে একমাত্র ঈশ্বরই জানেন। এমন সময় হাঁপাতে হাঁপাতে সেখানে ছুটে এলো ব্রাহ্মণী। এসে কপাল চাপড়ে কেঁদে বলল, ওগো, আমাদের সর্বনাশ হলো গো, মধুমালতীকে সাপে কামড়েছে, মেয়ে বুঝি আমাদের আর বাঁচবে না। এমন সাংঘাতিক খবর শুনে কেশব ছুটে গেলেন বাড়ির ভিতরে। গিয়ে দেখেন মধুমালতী মাটিতে পড়ে ছটপট করছে। তাকে ঘিরে রয়েছে কেশবের ছেলে ও পাত্ররা 3 জন। বিষ বৈদ্য না হলে সাপের বিষের চিকিৎসা কে করবে? 5 জনে তখন বেরুলেন বিষ বৈদ্যের খোঁজে। কিছুক্ষণের মধ্যেই 5-6 জন বৈদ্যকে হাজির করা হলো।
তারাও নানাভাবে চেষ্টা করলেন বিষ নামাবার জন্য, কিন্তু কিছুই করা গেল না। মধুমালতী মারা গেল। বীজ বৈদ্যেরা বললেন, ভগবান আয়ু দেননি, মেয়ের আমরা আর কি করতে পারি? যথাসাধ্য চেষ্টা তো আমরা করলাম, হরিষে বিষাদ আর কাকে বলে? কোথায় ধুমধাম করে মেয়ের বিয়ে হবে, সেখানে তার মৃত্যু শোক। শোকে দুঃখে সকলেই অতিভূত হয়ে পড়লেন, কিন্তু কর্তব্য তো ফেলে রাখা যায় না। কেশব তার ছেলে এবং 3 পাত্রকে সঙ্গে করে নিয়ে মধুমালতীর মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেন। সৎকারের কাজও সম্পূর্ণ হয় নিয়ম মতো। মেয়ের শোকে কেশবের পরিবারের সকলে মুহ্যমান। পাত্র 3টিরও শোক কম নয়। মধুমালতীকে তাদের সকলেই ভালোবেসেছিল। মধুমালতীর স্মৃতি হিসাবে ত্রিবিক্রম চিতার ছাই ঘেঁটে কিছু হাড় কুড়িয়ে সঙ্গে নিয়ে এলো। সেগুলো কাপড়ে বেঁধে ঘরের এক কোণে রেখে সে বিভাগী হয়ে বেরিয়ে পড়ল। বামনও শোকে হতাশায় কেমন উদাস হয়ে পড়েছিল। সে সংসার বাঁধার স্বপ্ন ত্যাগ করে সন্ন্যাসী হয়ে তীর্থ ঘুরতে বেরোলো। মধুসূদন বিভাগী হয়নি, বাইরেও যায়নি। যে শ্মশানে মধুমালতীকে দাহ করা হয়েছিল সেখানে একাধারে একটা ছোট্ট পাতার কুঁড়ে বাড়িয়ে নিল। তারপর চিতার থেকে সমস্ত ছাই জড়ো করে যত্নের সঙ্গে কুঁড়ে ঘরে এনে রাখল, আর নিজে সেই ছায়ের স্তূপের কাছে বসে যোগ সাধনা করতে লাগলো। একদিকে দেশে ঘুরতে ঘুরতে বামন একদিন দুপুরবেলা ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় এক ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়েছে। ব্রাহ্মণের বাড়িতে অতিথির আদর আপ্যায়নের ত্রুটি হলো না। ব্রাহ্মণ তাড়াতাড়ি বামনের ভোজনের ব্যবস্থা করল। ব্রাহ্মণই নিজে অতিথি পরিবেশন করছেন। এদিকে তার 5 বছরের কোলের ছেলেটিকেও সামলাতে হচ্ছে। বাচ্চা ছেলেটি মায়ের কোলে ওঠার জন্য কেবলই ঘ্যান ঘ্যান করছে, তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। অতিথি আপ্যায়নের ত্রুটি হলে গৃহস্থের অমঙ্গল। ব্রাহ্মণী ছেলের জ্বালাতনে অস্থির, অতিথির প্রতি ভালোভাবে নজর দিতে পারছেন না। শেষমেশ এমনই বিরক্ত হলেন ব্রাহ্মণী যে ছেলেকে চেপে ধরে জ্বলন্ত উনুনের আগুনে গুজে দিলেন। তারপর নিশ্চিন্তে বামনের তত্ত্বাবধান করতে লাগলেন। ছেলেটি পুড়ে ছাই হয়ে গেল। ব্রাহ্মণে এমন নির্দয় ব্যবহার দেখে বামন বেচারার আতঙ্কে বিস্ময়ে চোখ কপালে উঠল। নারায়ণ নারায়ণ বলে সে তক্ষণি খাওয়া পাত থেকে হাত তুলে নিল। তা দেখে অস্থির হয়ে ব্রাহ্মণ বলল, কি হলো, আপনি খাওয়া বন্ধ করলেন কেন? বামন অত্যন্ত দুঃখের সঙ্গে বলল, খাওয়ার রুচি নেই। এমন দৃশ্য দেখার পরে কেউ খেতে পারে বলুন? মা তো নয়, সাক্ষাৎ রাক্ষসী। এ কথা শুনে ব্রাহ্মণ একটু হাসলেন। তারপর ঘরে গিয়ে লাল শালুতে বাঁধা একটা পুঁথি নিয়ে এলেন। ব্রাহ্মণ বামনকে বললেন, স্থির হয়ে বসুন বলে পুঁথি খুলে একটা মন্ত্র জপ করতে লাগলেন। এবার মন্ত্রের গুণ দেখে স্তম্ভিত হয় বামন। ব্রাহ্মণের জপ শেষ হবার সঙ্গে সঙ্গে উনুনের ছাই থেকে প্রাণ পেয়ে উঠে এলো ছেলেটি। জপ শেষ হবার সঙ্গে সঙ্গে উনুনের ছাই থেকে এসে ফের মাকে জ্বালাতন শুরু করলো। হতবাক বামন শেষমেশ খাওয়ায় মন দিল। সে বুঝতে পারল পুঁথি থেকে সঞ্জীবনী মন্ত্র জপ করে ব্রাহ্মণ এমন অঘটন ঘটিয়েছেন। খেতে খেতে সে চিন্তা করতে লাগলো, এই পুঁথিটাই আমার দরকার, তাহলে সঞ্জীবনী মন্ত্র জপ করে মধুমালতীকে আমি বাঁচিয়ে তুলতে পারবো। ঈশ্বর সহায় বলেই এই ব্রাহ্মণের বাড়িতে এসে আজ এমন অমূল্য একটি পুঁথির সন্ধান আমি পেলাম। মনে মনে এসব কথা জল্পনা করতে করতে খাওয়া শেষ করলো বামন। আর কি করবে তাও স্থির করে ফেলল। দিনের বেলায় পুঁথি হাতাবার সুযোগ হবে না। বুঝতে পেরে বামন রাতটা সেই ব্রাহ্মণের বাড়িতেই থেকে গেল আর সময় সুযোগের অপেক্ষা করতে লাগলো। রাতে খাওয়া দাওয়া শেষ হলে বাড়িতে সকলেই ঘুমিয়ে পড়েন, শুধু বামন নিজের বিছানায় শুয়ে ছটফট করছে। গভীর রাতে বামন চুপিসারে বিছানা থেকে উঠে পাশের ঘরে গেল। ব্রাহ্মণ পুঁথিটি কোথায় রাখে সেখানে যাবার সুবিধা অসুবিধা সব কিছু দিনের বেলায় সে খুঁটিয়ে দেখে রেখেছিল। এমন অন্ধকারেও নির্দিষ্ট জায়গা থেকে পুঁথি তুলে নিতে অসুবিধা কিছু হলো না। পুঁথি বগল দাবা করে নিঃশব্দে সে ব্রাহ্মণের বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর সোজা চলে এলো জয়স্থল নগরে। যে শ্মশানে মধুমালতীকে দাহ করা হয়েছিল সেখানে এসে সে দেখল মধুসূদন পাতার কুটিরে যোগ সাধনা করছে। ঠিক সেই সময় দেশান্তরী হওয়া ত্রিবিক্রমও সেখানে এসে উপস্থিত হলো। বহুদিন পর মধুমালতীর 3 পাত্র পুনরায় এক জায়গায় জড়ো হলো। তাদের মধ্যে নানা কথার আলোচনা হতে লাগলো। কথায় কথায় বামন বলল, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে এসেছি, তোমরা হাড় ও ছাই একত্র জড়ো করো। মন্ত্র জপ করে আমি এক্ষুনি মধুমালতীকে বাঁচিয়ে তুলতে পারবো।
বামনের কথা কেউ অবিশ্বাস করল না। ত্রিবিক্রম ও মধুসূদন তাড়াতাড়ি করে মধুমালতীর ছাই ও হার বামনের সামনে জড়ো করল। বামন তখন পুঁথি খুলে বসল আর এক মনে সঞ্জীবনী মন্ত্র জপ করতে লাগলো। দেখতে দেখতে সামনের ছাই ও হার অদৃশ্য হলো। তার জায়গায় দেখা গেল জীবন্ত মধুমালতীকে। তার মনোহর রূপ, সুন্দর শরীর অবিকল আগের মতো, কোথাও কিছু বদল হয়নি। মধুমালতীকে জীবন্ত হতে দেখে 3 পাত্র অধীর হয়ে উঠল। তারা 3 জনেই বলতে লাগলো, আমি এই মেয়েকেই বিয়ে করব। আমার জন্যই ও আবার বেঁচে উঠেছে। এক দাবি সকলেরই, আবার তাদের অধিকারও সমান। এ নিয়ে 3 পাত্রের মধ্যে ভয়ানক বিবাদ বেঁধে উঠল। এখানেই তার গল্প শেষ করল বেতাল। তারপর বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, মহারাজ, এবার আমার প্রশ্নের উত্তর দাও। এই 3 পাত্রের মধ্যে কার সঙ্গে মধুমালতীর বিয়ে হওয়া উচিত? বিক্রমাদিত্য বললেন, আমার বিবেচনায় মধুমালতীর বিয়ে হওয়া উচিত মধুসূদনের সঙ্গে। বেতাল খিলখিল শব্দে হেসে উঠে বলল, যদি ত্রিবিক্রম হারগুলো না রেখে দিত আর বামন মৃত সঞ্জীবনী মন্ত্র সংগ্রহ না করতে পারত, তবে কি করে মধুমালতী বেঁচে উঠত? মধুমালতীর জীবন ফিরে পাওয়ার জন্য প্রত্যেক পাত্রের একটি করে দাবি রয়েছে। বিক্রমাদিত্য বললেন, তা রয়েছে, তবে ত্রিবিক্রম হার সংগ্রহ করে পুত্রের কাজ করেছিল। বামন মন্ত্রের গুণে প্রাণ দিয়েছে, সে করেছে পিতার কাজ। এদের দুজনের সঙ্গে মধুমালতীর বিয়ে হতে পারে না। কিন্তু মধুসূদন মধুমালতীর স্মৃতি হিসাবে শ্মশানের ছাই সংগ্রহ করে শ্মশানেই কুড়ে বানিয়ে সেখানে বাস করেছে। স্ত্রীর শোকে কাতর হয়ে একজন স্বামী যা করে থাকে তাই সে করেছে, তাই তার সঙ্গেই মধুমালতীর বিয়ে হওয়া উচিত। এই উত্তর শুনে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার আগের মতো শিরীষ গাছে ঝুলতে লাগলো। বিক্রমাদিত্য সেখানে গিয়ে দড়ি কেটে তাকে নামিয়ে কাঁধে তুলে আবার সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা হলেন। এবার বেতাল তার দ্বিতীয় গল্প আরম্ভ করলো। আজকের পর্বের গল্পটা শুনতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এরকম আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের পর্বে। বেতাল আর কি গল্প রাজা বিক্রমাদিত্যকে শুনিয়েছিল সেই বিষয় নিয়ে।